ছোটবেলায় টিভিতে একটা অ্যাড দেখতাম, ডিডি গেঞ্জি, চোখ বন্ধ করে ভরসা করা যায়। পশ্চিমবঙ্গের মাটিতে দিদি হচ্ছে একটা ব্র্যান্ড বাংলার মানুষের জন্য। বাংলার মানুষ চোখ বন্ধ করে ভরসা করে। প্রতিকূর বলে যে প্রোডাক্ট বামপন্থী রাজনীতির নেতা ছিলেন, সে এখন আইপ্যাকের ওয়াশিং মেশিনে ধোয়ার পর ওই আমরা ছোটবেলায় যেমন একটা অ্যাড দেখতাম সফেদ ডিটারজেন্ট পাউডার, ঠিক একই রকম ভাবে তৃণমূলের মতন করে তাকে আইপ্যাক বানিয়ে দিয়েছে। জব তক টাইগার মারা নেই তব তক টাইগার হারা নেই। বাংলার বাঘিনী এখনো জেগে আছে। তৃণমূলে থাকতে গেলে মমতা অভিষেকের ভজনা করতে হবে, মমতা অভিষেককে তেল লাগাতে হবে। সেই কাজটাই প্রতিকূল করছে। নাই তো দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন সিংহাসনে আর সবাই নিচে বসে রয়েছেন। এই যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। হাজারটা পার্থ, ববি, অরূপ, কেষ্ট, বিষ্টু, আরাবুল, শওকতদের মাঝখানে প্রতিকূল একজন তৃণমূলের কর্মী মাত্র। এই লড়াই যদি আমাদের প্রজন্ম হেরে যায়, শুধুমাত্র আমরা হারবো না, শুধুমাত্র ওই মানুষটা হারবে না। এই লড়াই যদি আমরা হেরে যাই, ভারতবর্ষের সংবিধান বিরোধী লড়াই হেরে যাবে। গণতন্ত্র হরণের সবচেয়ে বড় বিজ্ঞাপন তো প্রতিকূল ডায়মন্ড হারবারেই দেখেছে। অর্ধমৃত অবস্থায় মারা যেত প্রতিকূল এই তৃণমূলের অভিষেক মডেলের বাহিনী। ভাইপোকে বাঁচাতে পিসি নাটক করছে, আর প্রতিকূল নিজেকে বাঁচানোর জন্য তৃণমূল করছে। কে কার প্রেমে পড়েছে জানি না, সোশ্যাল মিডিয়ায় মিম হচ্ছে যে পুলিশ চোরের প্রেমে পড়েছে না চোর পুলিশের প্রেমে পড়েছে। এখন চোর, পুলিশ, ডাকাত সবাই এখন একই দলের পতাকা নিয়ে একই মিছিলে হাঁটছে। ভোটের আগে এসআইআর এর শেষ হওয়ার পর এই যাত্রাপালা কোনো প্রয়োজন ছিল? উনি যদি সত্যিকারে এসআইআর এর বিরুদ্ধে লড়াই লড়তে চাইতেন, তাহলে মুস্তারি বানুর পাশে দ্বিতীয় দিন মাননীয়াকে আমরা সুপ্রিম কোর্টে দেখতে পেতাম। তার দলের নেতা মন্ত্রীরা এই 7 মাসে গোটা রাজ্যের মিডিয়া আপনারা আমরা এসআইআর নিয়ে ব্যস্ত, আর গোটা তৃণমূলের চোর, গুন্ডা, বদমাইশ, ধর্ষকরা তারা বেহাল তবিয়তে জামিন পেয়ে গেল। পার্থবাবুকে হয়তো দুদিন পর নির্বাচনেও আমরা দেখতে পাবো। ভোট এলে ভাতা হবে, ভোট এলে বিজ্ঞাপন হবে, ভোট এলে ব্র্যান্ডিং হবে, ভোট এলে ধর্ণা হবে, ভোট এলে বাইনারি হবে, আর ভোট চলে গেলে 5 বছরে ওই হাওয়াই চটির আড়ালে ভাই ভাইপোরা কোটি কোটি লুট করবে। ফতিকুর রহমান বলছেন ডিডি গেঞ্জি, যেমন আমরা আগে অ্যাড শুনতাম ডিডি গেঞ্জি একটা ব্র্যান্ড ছিল, তেমন মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্র্যান্ড হয়ে উঠেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সৈকত গিরি, কথা বলবো দাদার সাথে। কি বলবেন? আইপ্যাকের ওয়াশিং মেশিনে ধোয়া হয়ে গেছে জামা কাপড়। প্রতিকূল বলে যে প্রোডাক্ট বামপন্থী রাজনীতির নেতা ছিলেন, সে এখন আইপ্যাকের ওয়াশিং মেশিনে ধোয়ার পর ওই আমরা ছোটবেলায় যেমন একটা অ্যাড দেখতাম সফেদ ডিটারজেন্ট পাউডার, ঠিক একই রকম ভাবে তৃণমূলের মতন করে তাকে আইপ্যাক বানিয়ে দিয়েছে। তৃণমূলে থাকতে গেলে মমতা অভিষেকের ভজনা করতে হবে, মমতা অভিষেককে তেল লাগাতে হবে। সেই কাজটাই প্রতিকূল করছে। প্রতিকূল জানে যে তৃণমূল করতে গেলে চুরি, দুর্নীতি, লুটের প্রশংসা করতে হবে। প্রতিকূল জানে যে এই রাজ্যের রাজনীতিতে তৃণমূলের চোরেদের তালিকায় যদি তাকে নেতা হতে হয়, চোরেদের মাথা হতে হয়, তাহলে চোরেদের রানীর পায়ের তলায় বসতে হবে। ধর্নায় তো দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন সিংহাসনে আর সবাই নিচে বসে রয়েছেন। এই যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। হাজারটা পার্থ, ববি, অরূপ, কেষ্ট, বিষ্টু, আরাবুল, শওকতদের মাঝখানে প্রতিকূল একজন তৃণমূলের কর্মী মাত্র। স্বাভাবিকভাবে প্রতিকূল যেহেতু প্রাক্তন আমাদের সতীর্থ, তার ফলে প্রতিকূলের কথা নিয়ে আপনাদের হেডলাইন বানাতে হচ্ছে। এই রাজ্যে 11 সালের পর কলেজ গেটে দাঁড়িয়ে তৃণমূলের তোলাবাজির বিরুদ্ধে প্রতিকূল নিজের চোখে তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে অর্জন করেছে কোনটা সত্যি কোনটা মিথ্যে। অর্ধমৃত অবস্থায় মারা যেত প্রতিকূল এই তৃণমূলের অভিষেক মডেলের বাহিনীর হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছে গণতন্ত্র হরণ হতে দেবে না কারণ। গণতন্ত্র হরণের সবচেয়ে বড় বিজ্ঞাপন তো প্রতিকূল ডায়মন্ড হারবারেই দেখেছে। গত লোকসভা নির্বাচনে গোটা ডায়মন্ড হারবার লোকসভাতে আমাদের কথা ছেড়ে দিন, বামপন্থী নেতাকর্মীদের কথা ছেড়ে দিন, প্রতিকূল রহমান বামফ্রন্টের প্রার্থী হিসেবে সারা দিন দৌড়ঝাঁপ করেছে। এখনো পুরনো ভিডিও খুঁজলে আপনি পেতে পারেন, যেখানে ছাপ্পা মারার ডায়মন্ড হারবারের ওই যে তৃণমূলের যুবানা যুবন নেতা অভিষেক বাহিনী বাঁচিয়ে তুলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলাকে বাঁচিয়ে তুলতে হবে, বাংলাকে রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। ভাইপোকে বাঁচাতে পিসি নাটক করছে, আর প্রতিকূল নিজেকে বাঁচানোর জন্য তৃণমূল করছে। ভাইপোকে বাঁচানোর জন্য এসআইআর ওয়াকআপের মধ্য দিয়ে 60 লক্ষ মানুষকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি আমলারা, আধিকারিকরা, তৃণমূলের বিএলওরা তারাই তো ফর্ম ফিল আপ করেছে। নির্বাচন কমিশনের কি বিএলও ছিল? নির্বাচন কমিশনের কি আধিকারিক ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় বেছে বেছে সংখ্যালঘু আদিবাসী মানুষদের বিপদে ফেলেছে তার আমলাদের দ্বারা, তাদের দলের নিচুতলা নেতাকর্মীরা যারা ওই ক্যাম্প করে বসেছিল, এসআইআর সহায়তা ক্যাম্প। সেই ক্যাম্পগুলো একটাও এখন আছে? এই যে 61 লক্ষ 60 লক্ষ মানুষ বিপদে পড়লো, ধর্ণা হচ্ছে, বিজ্ঞাপন হচ্ছে, ব্র্যান্ডিং হচ্ছে, প্রত্যেকের বক্তব্যের শেষ কথা কি? প্রত্যেকের বক্তব্যের শেষ কথা মমতাকে বাঁচাতে হবে, মমতাকে জেতাতে হবে, নাহলে এই রাজ্যে বাঙালিরা বিপদে পড়বে। এই তো বক্তব্য। মহুয়া মৈত্র আসলে
এই তৃণমূল কংগ্রেসের মধ্যে একমাত্র নেত্রী যিনি কৃষ্ণনগর লোকসভার সাংসদ, যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে কৃষ্ণনগরে কথা বলার জন্য মাল তোলেন না, তিনি গোটা দেশের গোটা পৃথিবীর ব্যবসায়ীদের পাসওয়ার্ড বিক্রি করে টাকা কামান। এই গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে ছিল। তার দলনেত্রী তার পাশে ছিল না, বিরোধী দলের সাংসদরা তার পাশে ছিলেন। স্বাভাবিকভাবে মহুয়া মৈত্রদের টিকিট পাকা করতে গেলে মমতা ভজনা করতে হবে। অরণ্য ঘোষ বলছেন যতই নাড়ো কলকাঠি নবান্নেই যাবে হাওয়াই চটি। দেখুন, যতই এই কলকাঠির নাড়ানাড়ির কথা আসুক না কেন, বাংলার মাটিতে বেকার যৌবনের চাকরির যে ভবিষ্যতের চাবিকাঠি, সেটা চুরি হয়ে গেছে এই কামাক স্ট্রিটের দ্বারা। তাই বেকার ভাতার বিজ্ঞাপন এসছে। দিল মুখ্যমন্ত্রী। একদমই আমরা তো এই প্রশ্নটাই তুলছি যে কি এমন ভয় হলো মাননীয়ার যে ভোটটা পর্যন্ত অপেক্ষা করা গেল না। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে এই বার্তা গেছে যে মমতা এবারে থাকবে না, বা মমতা এবারে নাও থাকতে পারে? ট্রেনে, বাসে, ট্রামে, রাস্তাঘাটে একটু কান পাতলে শুনতে পাবেন এবারে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে না, এইটা সাধারণ মানুষের অভিপ্রায়। স্বাভাবিকভাবে এই ভাতা, এই বিজ্ঞাপন, এই অনুদান, এইটা দিয়ে ভোট গিমিক উতরানোর চেষ্টা করছেন। ভাইপোকে বাঁচানোর জন্য পিসি এসআইআর ওয়াকফ এই রাজ্যে করেছে। অবস্থান বিক্ষোভে প্রতিকূল মৌহারা নিজেদের বাঁচানোর জন্য তৃণমূলটা করছে। স্বাভাবিকভাবে এই রাজ্যের মাটিতে 61 লক্ষ যে নাম বিবেচনাধীন রয়েছে, তাদের কাছে বিকল্প বামপন্থীরা আমরাই বলেছি এই 61 লক্ষ 60 লক্ষ ভোটারকে বাইরে রেখে এই রাজ্যে ভোট করতে দেব না, দেব না, দেব না। আর কারোর হিম্মত হয়নি, তৃণমূল কংগ্রেসও বলতে পারছে। মুখ্যমন্ত্রী অবস্থান করছেন, সেখানে আদিবাসীদের সাথে নৃত্য করছেন, আদিবাসীদের সাথে ঢোল বাজাচ্ছেন। এই রাজ্যে আদিবাসীদের সঙ্গে নাচতে গিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় গ্লাভস পরে মঞ্চে উঠতেন। এই রাজ্যে তো আদিবাসীদের হোস্টেল গ্র্যান্ট বন্ধ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে তো আদিবাসী মেয়েরা ধর্ষিতা হলে তার বিচার হয় না। অবস্থানে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 3 দিন হয়ে গেল। দেখুন, এই ধর্ণা অবস্থান এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো অস্ত্র। এই ধর্ণা দেখলে বোঝা যায় যে ভোট এসে গেছে। 100 দিনের কাজের টাকা, ইন্দিরা আবাসের টাকা আটকে ছিল, ধর্ণায় বসেছিলেন। ভোট চলে গেছে, আবাসের টাকাও আসেনি, আর ধর্ণাও হয়নি। দিল্লিতে অভিযান হবে হুমকি দিয়েছিলেন, সে অভিযানও আর হয়নি। ওয়াকফ আটকে দেবে বলেছিলেন, ওয়াকফও আটকাতে পারেননি। এসআইআর করতে দেবেন না বলেছিলেন, এসআইও আর আটকাতে পারেননি। ভোটের আগে এসআইআর এর শেষ হওয়ার পর এই যাত্রাপালা কোনো প্রয়োজন ছিল? উনি যদি সত্যিকারে এসআইআর এর বিরুদ্ধে লড়াই লড়তে চাইতেন, তাহলে মুস্তারি বানুর পাশে দ্বিতীয় দিন মাননীয়াকে আমরা সুপ্রিম কোর্টে দেখতে পেতাম। উনি যদি এসআইআর 61 লক্ষ মানুষের জন্য বিপদে তাদের রক্ষা করতে চাইতেন, তাহলে গোটা রাজ্য জুড়ে 61 লক্ষ মানুষের জন্য এসআইআর সহায়তা ক্যাম্প চালু করতেন। এখানে আমি আমার পরিবারের জন্য আসিনি, এখানে আমি আপনাদের জন্য এসেছি, এখানে আমার পরিবার বাঁচাতে আসিনি। এখানে আসলে উনি বসেছেন আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। নির্বাচন কমিশনের কাছে বার্তা দিতে চাইছেন যে বাইনারি হোক, বিজেপি তৃণমূলের বাইনারিটাকে বাঁচিয়ে রাখো। মোদির ভয় দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে সংখ্যালঘু প্রান্তিক আদিবাসী মানুষদের বার্তা দিতে চাইছেন যে ভাই আমাকে ভোট দাও, নাহলে বিজেপি এসে যাবে। স্রেফ ভোট ব্যাংকের রাজনীতি, চাকরি দুর্নীতি, চুরি, লুট, আর্জিকর, নারী নির্যাতন, সবকিছু থেকে গত 7 মাসে নজর ঘুরিয়ে দিয়েছে এসআইআর। এসআইআর এর জন্য সবচাইতে বেশি লাভবান হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দলের নেতা মন্ত্রীরা এই 7 মাসে গোটা রাজ্যের মিডিয়া, আপনারা, আমরা এসআইআর নিয়ে ব্যস্ত। আর গোটা তৃণমূলের চোর, গুন্ডা, বদমাইশ, ধর্ষকরা তারা বেহাল তুবিয়েতে জামিন পেয়ে গেল। পার্থবাবুকে হয়তো 2 দিন পর নির্বাচনেও আমরা দেখতে পাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন হাওয়াই চপ্পল নিয়ে আপনারা অনেক মন্তব্য করেন, অনেক কটাক্ষ করেন, আপনারা 4 দিন হাওয়াই চপ্পল পরে থাকতে পারবেন? 4 দিন কেন? কোন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি 5 বছর হাওয়াই চটি পড়ার ফলে তার লক্ষ লক্ষ ভাই ভাইপো চুরি করে মাল কামিয়ে কোটি কোটি টাকা কামিয়ে কোটিপতি হতে পারে, তাহলে তিনি 5 বছর কেন সারা জীবন হাওয়াই চটি পরে থাকতে পারেন? সাদা শাড়ি, হাওয়াই চটি, এই তো ছিল সততার প্রতীকের বিজ্ঞাপন। এখন সব ভ্যানিশ হয়ে গেছে। পাবলিক, জনগণ বুঝতে পেরেছে আসলে সাদা শাড়ি, হাওয়াই চটিটা ভাঁওতা। তার আড়ালে মাল কামানো কোটি কোটি ভাই ভাইপোর মডেল, ডায়মন্ড হারবারের মডেল, শওকত জাহাঙ্গীর অভিষেকের মডেল, অনুব্রত জ্যোতিপ্রিয় বালুকেষ্টর মডেল, এইটা আসল চেহারা, আসল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা হাওয়াই চটির বিজ্ঞাপন করেন যাতে আপনার আমার দৃষ্টি ওই দিকে আকৃষ্ট হয়, আর তার আড়ালে 26,000 চাকরি চুরি, গরু কয়লা বালি দুর্নীতি, গোটা রাজ্য জুড়ে বেকার যৌবনের যে কর্মসংস্থানে ভবিষ্যৎ বিষবাও জলে, গোটা রাজ্য জুড়ে ফসলের দাম না পাওয়া, আলু চাষির আত্মহত্যা, গোটা রাজ্য জুড়ে জল জমিন জঙ্গল লুট হয়ে যাওয়া, এই সবটা থেকে নজর ঘুরে যায়। তাই বাংলার মানুষ এটা বুঝতে পেরেছে এইবারে 26 তৃণমূলের ধর্ণা রাজনীতির বিনাশ হবে। ধর্ণাতে এ রাজ্যে টাটাকে তাড়িয়েছিলেন, ধর্ণাতে এই রাজ্যে 61 লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। কেন রাজনৈতিক ডিভিডেন্ডের জন্য, ভোট ব্যাংকের জন্য এই বাইনারির বাইরে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় বৈঠক করছেন না?
কেন বিধানসভার ভেতরে বাজেটের মধ্যে এই যুবসাথী প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ালেন না? যদি উনি মানবিক মুখ্যমন্ত্রী হতেন তাহলে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি, বেকার ভাতা, যুব ভাতা, লক্ষ্মীর ভান্ডারের টাকা ভোটের আগে বাড়াতেন না। উনি 5 বছরে বাজেটে সংস্থান করে আলোচনার মধ্যে দিয়ে এটা বাজেটে বাড়াতেন। আসলে এই কালচারেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল একটা মডেল তৈরি করতে চাইছে। ভোট এলে ভাতা হবে, ভোট এলে বিজ্ঞাপন হবে, ভোট এলে ব্র্যান্ডিং হবে, ভোট এলে ধর্ণা হবে, ভোট এলে বাইনারি হবে, আর ভোট চলে গেলে 5 বছরে ওই হাওয়াই চটির আড়ালে ভাই ভাইপোরা কোটি কোটি লুট করবে। ভোট এলে এই অবস্থান বিক্ষোভে দেখা যাচ্ছে রাজীব কুমারের সাথে হাত মিলাচ্ছেন কুণাল ঘোষ। দেখুন, এখন কে কার প্রেমে পড়েছে জানি না। সোশ্যাল মিডিয়ায় মিম হচ্ছে যে পুলিশ চোরের প্রেমে পড়েছে না চোর পুলিশের প্রেমে পড়েছে। এখন চোর, পুলিশ, ডাকাত সবাই এখন একই দলের পতাকা নিয়ে একই মিছিলে হাঁটছে। আইপিএস অফিসার সে রিটায়ারমেন্টের পর কোথায় পুলিশের সার্ভিসের মধ্যে নিজেকে জনসেবার মধ্যে যুক্ত করবেন, দেশের দেশের সেবা করবার জন্য নিজের বাকি সময়টুকু কাটাবেন পরিবার পরিজনদের নিয়ে। তা না করে তিনি এমন একটা রাজনৈতিক দলের হয়ে রাজ্যসভার সাংসদ হলেন যাতে বোঝা যাচ্ছে বাকি জীবনটা যাতে নিশ্চিত করা যেতে পারে। উল্টোটাও হতে পারে, হয়তো রাজীব কুমার মমতার বন্দ্যোপাধ্যায়ের এতটাই প্রাণভোমরা, এমন কিছু তৃণমূল কংগ্রেসের প্রাণভোমরা রাজীব বাবুর কাছে আছে যে রাজীব বাবুকে আজীবন পদে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য পুলিশের উর্দিটাকে সরিয়ে দিয়ে তৃণমূলের উর্দি পরিয়ে দিলেন। আমরা তো অনেকদিন ধরে এই স্লোগান দিতাম যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। রাজীব কুমার সেই আমাদের যে স্লোগানটাকে সত্যি প্রমাণ করলেন। আর যে কুণাল বাবুকে জেলে ঢুকিয়েছিলেন রাজীব কুমার, তারা আজকে একে অপরে কোলাকুলি করে ধর্ণা মঞ্চে পাবলিকের কথা বলছে। পাবলিক জানে পাবলিকের টাকা চুরি করেছিল এই চোর কুণালরা, আর পাবলিকের টাকা চুরি করা চোর কুণালদের বাঁচিয়েছিল এই রাজীব কুমাররা। স্বাভাবিকভাবে এই চোর কুণাল, চোর রাজীব আর তাদের মাথায় বসে থাকা 14 তলার নবান্নের চোরদের রানী মমতা বন্দ্যোপাধ্যায়, এরা সবাই মিলে একটা বৃহত্তর পরিবার। এই চোরেদের পরিবারকে বাঁচানোর জন্য এই ধর্ণা, এই যাত্রাপালা, এই নির্বাচন, এই রাজনৈতিক দল এরা কেউ মানব সেবা করে না, এরা কেউ বাংলা বাঙালির কথা ভাবে না। এরা আসলে নিজেদের পরিবার, নিজেদের পিসি ভাইপোর সংসার, এই চোর কুণাল রাজীবদের নিজেদের সম্পত্তি বাঁচানোর জন্য এই বাংলার মাটিতে এই বাইনারি তৈরি করছে।